এগুলো আপনি কোত্থেকে কখন নিলেন আবরাজ? আমি তো দেখিনি। ফিজা বিস্ময় নিয়ে বলে উঠল। আবরাজ শান্ত স্বরে বলল, এগুলো অনলাইন থেকে নিয়েছি। আবরাজ বউয়ের দিকে তাকিয়ে আছে। ফিজা সবগুলো শাড়ি নেড়ে ছেড়ে দেখছে। 12টা শাড়ি আছে এখানে, সবগুলো এক্সক্লুসিভ। ফিজা জানে এগুলো অতিরিক্ত প্রাইস, এতে তার সমস্যা নেই, শাড়ি তার ভালো লাগে। আবরাজকে গতকাল মার্কেটে গিয়ে কথায় কথায় বলেছিল এটা। যদিও ফিজা কোথাও ভালো মানের শাড়ি খুঁজে পায়নি, যা পাচ্ছিল সেগুলো নিজের মন মতো হচ্ছিল না। অগত্যা ফিরে আসতে হয়েছিল শাড়ি ছাড়াই। বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে এসেছিল সেগুলোও পরা হয়েছে দু একবার করে। ভেবেছিল ফিরে গিয়ে আবার নিবে নতুন করে। ফিজা শাড়ি জিনিসটা সবসময় না পরলেও এটা তার ভালো লাগে, সংগ্রহ করে সে আনন্দ পায়। কিন্তু ভাবেনি আবরাজ তাকে শাড়ি দিবে, তাও এতগুলো। পছন্দের জিনিস পেলে কার না ভালো লাগে। ফিজারও ভালো লাগছে। উৎসাহ নিয়ে মেয়েটা সবগুলো শাড়ি নিজের গায়ের উপর বিছিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে। আবরাজ বউ ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ফিজা কালো রঙের একটা চমৎকার সুন্দর শাড়ি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সেটাও গায়ে বিছিয়ে দেখতে লাগলো। এটা একটু বেশি সুন্দর। ফিজা হাত বুলিয়ে নিল শাড়িটার উপর। কাল সকালে এটা পরে সে বাংলাদেশে যাবে। তবে হঠাৎ করে কিছু মনে পড়তে মুখটা মলিন করে নিল। আয়নায় আবরাজ ওর দিকে তাকিয়েছিল। বউয়ের মলিন মুখ দেখে ব্রুচিয়ে ইশারা জানতে চায় কি হয়েছে। ফিজা বলল, আমরা কাল দেশে যাচ্ছি। এগুলো। আবরাজ বউয়ের অহেতুক চিন্তার কারণ শুনি ফিক করে হেসে উঠল। বউকা নাকি মেয়েটা? সামান্য একটা বিষয় নিয়ে মন খারাপ করছে, অদ্ভুত। আবরাজ ফিজার কাঁধে হাত রেখে নিজের দিকে গড়িয়ে নিল। কিছুটা ঝুঁকে বলে, আমাদের সাথে যাবে তারা। ধন্যবাদ মিস্টার মাফিয়া। আসমকাই এমন কথা বলবে ফিজা আবরাজ ভাবেনি। খুশি হয়েছে মেয়েটা। আবরাজ হাসে, জিজ্ঞেস করলো, শাড়ি পছন্দ হয়েছে? অনেক। আমাকেও একটু করতে পারো। এখন তো আমার এই শাড়ির উপরই হিংসে হচ্ছে, জেলাস। আবরাজের এমন অদ্ভুত কথায় ফিজা না হেসে পারল না, শব্দ করেই হাসল। আবরাজ বউয়ের হাসি মুখের দিকে অপলক তাকিয়ে রইল, মুগ্ধ হলো। এই প্রথম মায়ের পর কোনো নারীর হাসি তাকে মুগ্ধ করল। বুকে চিনচিন ব্যথা করে। ডান হাত বুকের বাঁ পাশে রাখে, অস্পষ্ট বলে, আমার বুকে পেইন হচ্ছে সুগন্ধি ফুল। ও মা, সে কি কথা? হঠাৎ করে বুকে কেন ব্যথা হচ্ছে? জানি না। ডক্টর ডাকতে বলবো সাব্বির সাহেবকে? না, তুমি একটু এদিকে এসো। ফিজা হাতের শাড়ি বিছানায় ফেলে দ্রুত এগিয়ে এলো। আবরাজ বউয়ের হাত টেনে নিজের বুকে চেপে ধরে চোখ বন্ধ করে নিল। ফিজা ব্রু কুচকে বোঝার চেষ্টা করলো ঘটনা কি। আবরাজ মুখ গোল করে শ্বাস পেলে বেশ কয়েকবার। এরপর ফিজার দিকে তাকিয়ে বলল, এখন ঠিক আছে, চলো ঘুমিয়ে পড়ি। ফিজা ব্যাপারটা বুঝতে পারল, কিন্তু কি বলবে খুঁজে পায় না। বরং অল্প স্বল্প লজ্জা এসে তাকে ঘিরে ধরল। আবরাজের বাচ্চাদের মতো কাণ্ড দেখে আবার হাসিও পেল। দারুণ মানিয়েছে তোমায় এই শাড়িতে সুগন্ধি ফুল। গতকাল এর সেই কালো শাড়ি, সব সময় এর মতো অল্প স্বল্প সাজ। মূলত সুন্দর লাগছে তো মেয়েটাকে। আবরাজের চোখে এই রমণীকে সবসময় সব রকম ড্রেসেই ভালো লাগে। তাই তো প্রতিদিন ফিচার ড্রেস আপ নিয়ে তার একটা মন্তব্য করাই চাই। বউয়ের সৌন্দর্যের প্রশংসাও করা চাই। ফিজার ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। লাগানো শেষে আবরাজের দিকে ঘুরে দাঁড়ালো, বলল, এইসব বলে বলে মেয়েদের সাথে ফ্লার্ট করেন তাই না? আবরাজ খান স্বেচ্ছায় কখনো কোনো মেয়ের সাথে কথাই বলে না। আবরাজ গম্ভীর স্বরে বলল। ফিজা ব্রু টান টান করে কাঁদুসিয়ে বলল, ইন্টারেস্টিং। তাহলে আমি একমাত্র মেয়ে যার সঙ্গে আবরাজ খান বেহায়াপনা করে? তুমি মেয়ে নও, তুমি আমার বউ, মিসেস আবরাজ খান। আবরাজ বসেছিল সোফায়। ফিজার কথা জ্বরের বেগে এসে আবরাজ মেয়েটার একদম নিকটে দাঁড়ালো। এক হাতে আলতো করে নিজের সাথে জড়িয়ে ধরে। ফিজার ভালো লাগে। চোখের দিকে তাকিয়ে রইল। আবরাজ ধীরস্থিরে বউয়ের উষ্ঠদয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। হাত দুইটা ফিজার কোমর জড়িয়ে ধরে আছে। বাহিরে কোনো কিছুর মর্মর শব্দ হচ্ছে, অথচ কারোই খেয়াল নেই সেদিকে। দরজাটা চাপিয়ে রাখা। হঠাৎ সাব্বির হন্তদন্ত হয়ে সেটা দিয়ে প্রবেশ করে, সাথে পাতিহা। মেয়েটার হাত শক্ত করে ধরে আছে সাব্বির। আবরাজ ফিজা দুজনেই ওদের দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। চারদিক থেকে ধোঁয়া এসে অন্ধকার হচ্ছে আশপাশ। সাব্বির আতঙ্কিত স্বরে বলে উঠল, পেছনের আমাদের গ্যারেজে আগুন লেগেছে স্যার, দ্রুত আমাদের এখান থেকে বেরোতে হবে। কথাগুলো যেন বিস্ফোরণ ঘটালো আবরাজ ফিজার কানে। ফিজার সাথে সাথে আবরাজের বাহু জড়িয়ে ধরল। আবরাজ ফিজার হাতের উপর হাত রেখে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠল, হোয়াট?
কিভাবে হলো এটা? গার্ডরা কোথায়? সাব্বির কিছু বলার আগে বেশ জোরে শব্দ হলো। ফিজা চমকে উঠেই আবরাজকে জড়িয়ে ধরল। আবরাজ বইয়ের হাত শক্ত করে ধরে বাহিরের দিকে পা বাড়ালো। সাব্বির ফাতিহাকে নিয়ে পেছনে গেল। বাহিরে আগুন লাগা সম্ভব নয়, তুষারপাত হয় রাতে, কিন্তু এরই মধ্যে আগুন। এখন সকাল, পেছনের গ্যারেজের আগুনের ধোঁয়া, অন্ধকার চারপাশ। গেট অনেকটা দূরে। ওরা দ্রুত পা ফেলে সেদিকে। অর্ধেক যাওয়ার পর ফিজা থেমে গেল। হঠাৎই কিছু মনে পড়ল ওর। ফিজা আবরাজের হাত ছাড়িয়ে নিল। আগুন এখনও এদিকে আসেনি। আবরাজ অবাক হয়ে বউয়ের মুখের দিকে তাকায়। ফিজা বলে, আপনি অপেক্ষা করুন বাহিরে, আমি 2 মিনিট আসছি। বলে শাড়ির কুচি সামলে দৌড়ে বাড়ির ভিতরে যেতে লাগলো। ঘটনা এত তো দ্রুত ঘটল, আবরাজ যেন কিছু বুঝতেই পারছে না। যখন বুঝলো ফিজা এখানে নেই, তখন মাথায় এলো ওকে আটকাতে হবে। আবরাজ জ্বরের বেগে গিয়ে ফিজার হাত টেনে ধরল পিছন থেকে। কোনো কথা না বলে কোলে তুলে নিল মেয়েটাকে। ফিজা ছুটোছুটি করতে লাগলো। আবরাজ সাব্বিরের দিকে তাকিয়ে বলল, গাড়ির ব্যবস্থা করো ফার্স্ট। আবরাজ প্লিজ 2 মিনিট সময় দিন না আমাকে, ভিতরে লাগেজটা। ফিজা আকুতি ভরা টলটলে চোখে তাকিয়ে বলে উঠল। আবরাজের চোয়াল শক্ত হয়ে আসে। মেয়েটা পাগল হয়ে গেছে। 1 মিনিট পর এখানে কি হবে কেউ জানে না, আরও 2 মিনিট সময় চাইছে। আবরাজ রাগে চোয়াল শক্ত করে বলে উঠল, ইউ ম্যাড? তুমি দেখতে পাচ্ছ না আগুন এইদিকে চলে এসেছে? আমি এতক্ষণে চলে আসতে পারতাম, প্লিজ যেতে দিন না। ফিজা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আবদার করে। আবরাজ ফিজাকে কোল থেকেও নামাচ্ছে না। ফিজা ছুটোছুটি করছে। আবরাজ বউজোড়া কুসকে জিজ্ঞেস করলো, বাট হোয়াই? আপনার দেওয়া শাড়ির লাগেজটা আমি সকালে সাব্বির সাহেবকে দেইনি, এটা ভিতরে রয়েছে, আনতে হবে ওঠা, প্লিজ যেতে দিন। আবরাজের আবার নিচে বসে হাত পা সরিয়ে কাঁদতে মন চাইল। ফিজা টলমল চোখে তাকিয়ে আছে আবরাজের দিকে। এই প্রথম আবরাজ তাকে ভালোবাসে, তারই পছন্দের জিনিস দিয়েছে, আর সেটাও এখন আগুনে পড়বে। সকালে যখন ওদের লাগেজ নিয়েছে সাব্বির, তখন ফিজা ইচ্ছে করে শাড়ির মিনি লাগেজটা নিজের কাছে রেখে দিয়েছে। কিন্তু কে জানতো এই প্রথম ভালোবাসার মানুষটা দেওয়া গিফট এভাবে আগুনে পুড়ে ছাই হবে। ফিজা আনমনে বাড়িটার দিকে তাকিয়ে আছে। এখনও আগুন এদিকে আসেনি পুরোপুরি। আবরাজ ওকে নামিয়ে দিতেও সেদিকে দৌড়ে যাওয়ার জন্য উদ্যত হতেই আবরাজ আবারও ওর হাত ধরে ফেলল। এবার আর কোনো দিকে না তাকিয়ে একটানে নিজের সামনে এনে গালে 2 হাত রেখে নিজের উষ্ঠদয় বউয়ের উষ্ঠদয়ে আবদ্ধ করল। এই মুহূর্তে রমণীকে শান্ত করার এসছে উত্তম থেরাপি আর কিছুই হতে পারে বলে মনে হলো না আবরাজের। আর হলো তাই। ফিজার সাথে সাথে নিশ্চুপ শান্ত হয়ে গেল। সাব্বির ফাতিহা ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ফাতিহার চোখের উপর সাব্বির সাথে সাথে হাত ঠেকালো। ফাতিহা নিজেও সাব্বিরের চোখের উপর হাত রাখল। সাব্বির বউয়ের কাণ্ডে জিজ্ঞেস করলো, এটা কি হলো? আপনি যা চাইছিলেন তাই তো হলো। সাব্বির হাত সরিয়ে নেয়। ফাতিহা নিজেও সরিয়ে নেয়। ততক্ষণে গাড়ি আর পুলিশের গাড়িও এসে পড়েছে। আবরাজও বউকে ছেড়ে দিয়েছে। ফিজা নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, শাড়িগুলো? আমি তোমায় 1000টা শাড়ি কিনে দিতে পারবো, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে নিজেই হারিয়ে ফেলবো। এই প্রথম আবরাজের কণ্ঠে আবেগের আবেশ অনুভব করলো ফিজা। কোনো দিকে না তাকিয়ে জড়িয়ে ধরল আবরাজকে। আবরাজ নিজেও জড়িয়ে ধরে তার বউকে। তবে পুরুষটার মনে চলছে অন্য প্রশ্ন। আগুনটা লাগলো কিভাবে? স্বেচ্ছায় নাকি দুর্ঘটনাবশত? নাকি কি হয়েছে অগ্নিকাণ্ডে? পাগল হয়ে গিয়েছো তুমি ত্রিনা? এটা করা একদমই ঠিক হয়নি মাই প্রিন্সেস। আবরাজ জানতে পারলে খুব খারাপ হবে। মিস্টার জিয়ের কথায় কোনো বাবান্তর ঘটে না ত্রিনার। সে একমনে কিছু একটা খেয়ে চলছে। মনে হচ্ছে যা করেছে এই নিয়ে সে একটু চিন্তিত কিংবা বয়ার্ত নয়, বরং বিরক্ত বাবার এসব কথায়। ত্রিনা বিরক্তিকর বিরস মুখে বলে উঠল, ওহ প্লিজ পাপা, তুমি প্লিজ আমায় বিরক্ত করো না তো এখন। এমনিতেই আমার মুড খারাপ আছে। জুনাইদ গভীর এবার ত্রিনার খাপছাড়া গোছের ভাব দেখে রাগে ভিতরে ভিতরে পেটে পড়ে। মেয়েটা এবার বাড়াবাড়ি করছে। কি দরকার ছিল আগুন নিয়ে খেলার বাঘের কারণে বাঘিনীকে আঘাত? এবার বাঘ খেপলে এপার ওপার সব হাতছাড়া হয়ে যাবে। তাই সে কিছুটা গম্ভীর রাগে স্বরে বলে, এটা ঠিক হয়নি। আবরাজ জানতে পারলে ঝামেলা করবে। ত্রিনা, তোমার ধারণা নেই আবরাজ এটার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি আবরাজকে চাই। আই ওয়ান্ট আবরাজ। তুমি কেন এত রাগ হচ্ছে জুনায়েদ? ওই 3rd ক্লাস মেয়েটার জন্য? ভুলে গিয়েছ তোমার ওই গুপ্তগড়ের নিউজ পুলিশকে আবরাজই দিয়েছে। ত্রিনা কিছুটা উচ্চস্বরে কথাগুলো বলে উঠল। জুনায়েদ জানে তার ওই বেআইনি অস্ত্রের খবরটা আবরাজই পুলিশকে দিয়েছে। এতে তার বিরাট লসও হয়েছে, কিন্তু এতে আফসোস নেই।
তারপরও সে আবরাজের সাথে মুখোমুখি হয়েও খারাপ ব্যবহার করেনি। কারণ একটাই, হ্যাঁ সেই কারণ তৃণার কথাই সত্যি। ফিজার জন্য সে তৃণার উপর খেপেছে। যদি আগুনে ফিজা নামের রমণীর কিছু হয়ে যেত তাহলে জুনায়েদ নিশ্চয়ই তৃণার একটা কিছু করে ফেলত। মিস্টার জি মেয়েকে কিভাবে নিয়ন্ত্রণ করবে বুঝতে পারছে না। অসুস্থতার নিজের জেদ, মেয়েটাকে হিতাহিত জ্ঞান শূন্য আপাতত। এটা দ্রুত চিকিৎসা প্রয়োজন, যেটা নিতে তৃণা নারাজ। তার ভাষ্যমতে আবরাজকে সে পেয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মিস্টার জি জানে তৃণা কোনোদিনও আবরাজকে পাবে না, আর না কোনোদিনও সুস্থ হবে সে। মিস্টার জি হঠাৎই দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি জানতে না ওরা আজ বাংলাদেশ চলে যাচ্ছে? নো পাপা, জানলে রাতে দিতাম, যখন আবরাজ বাসায় ছিল না। বাট আমি তো খবর নিয়েছিলাম আবরাজ আজ সকালে বাড়িতে থাকার কথা ছিল না। তাহলে কিভাবে কি? উফ, পাগল করে দিচ্ছে আমায় এই আবরাজ খান। তৃণা মর্মাহত হয়ে বলল। জুনায়েদ ব্রু কুঁচকে নেয়। সে নিজেও খবর যতটা পেয়েছে আবরাজ আজ সপ্তাহ হবে পিজার সাথে নেই। তাহলে এটা কিভাবে সম্ভব? তবে কি আবরাজ বাড়িতে থেকেও বাহিরে মিথ্যে বলেছে সবার কাছে? কিন্তু সে তো মিস্টার জি এর পার্টনার কিমের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। আবরাজের সাক্ষাৎ মানেই লাইফেল। জুনায়েদ মিস্টার জিকে উদ্দেশ্য করে বলে উঠল, আবরাজ ডেনমার্কে গিয়েছিল। যায়নি, আমি জানতাম এটা, আমার কথা শোনেনি। জুনায়েদ চোখ বন্ধ করে নিল। অতিরিক্ত রাগে চল শক্ত হচ্ছে। সে এতদিন ছিল না এখানে, থাকলে নিশ্চয়ই এই সুযোগ কাজে লাগাতো। তবে কিছু ভেবে বাঁকা হাসল। ততক্ষণে তৃণা নিজের ফোনে আবরাজের ছবি দেখতে ব্যস্ত। মিস্টার জি তপ্ত শ্বাস পেলে মেয়ের পাগলামি দেখে। ফিজা ঘুমিয়ে আছে। সাব্বিরের সাথে ফোনে কথা বলছে আবরাজ। সাব্বির অন্য গাড়িতে। জরুরি কথা আছে বিদায় আবরাজ ফিজাকে ঘুমানোর পরপরই কল করেছে সাব্বিরকে। সাব্বির ফোনের ওপাশ থেকে বলে, স্যার আপনার ইনফরমেশন ঠিক ছিল। আমাদের আরও আগে সেখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল। আরও আগে বেরিয়ে এলে ওদের এমন আফসোসে দাবানলে জ্বালাতে পারতাম কি নাকি? এখন চলবে, ও নিজেই জ্বলবে। সাব্বির বুঝে ফেলল তার স্যার আসলে ইচ্ছে করেই এমনটা করেছে, তৃণাকে মানসিকভাবে আরও বিধ্বস্ত করতে। আবরাজ আরও কিছু কথা বলে কল কাটে। ফিজা গভীর ঘুমে। আবরাজ পোষ করেই দম ছাড়ে। মেয়েটা লম্বা সময় জার্নি করে একদম নেতিয়ে পড়েছে। বুকে চেপে রেখেছে আবরাজ বউকে। মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় আনমনে। পরপর থমথমে খেলো। বুকের ভিতর অদ্ভুত প্রশান্তি অনুভব করলো। নিজের সিগারেটে পোড়া ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, সিগারেট খেলে ভালো লাগে, তবে বউকে চুমু খেলে শান্তি লাগে। আবরাজ খান চিন্তিত হলো, সিগারেট কি তবে ছেড়ে দেওয়া উচিত? নিয়ম করে বউয়ের ঠোঁটে চুমু খেলে কি সিগারেটের নেশা পরিবর্তন হয়ে বউকে চুমু খাওয়ার নেশাতে পরিবর্তন হবে? বাড়িতে ফিরে ফিজার মন পুরপুরে হয়ে গেল। অনেক রাত হয়েছে, তবুও সবাই তাদের জন্য অপেক্ষা করছে। ফিজার মা বোন এসেছে। বাড়িতে সবাই ওদের নিয়ে ব্যস্ত হলো। আবরাজ আজ সবার সাথে প্রায় টুকটাক কথা বলল, যা আগে কখনোই করতে দেখা যায়নি। রাতের খাবারের জন্য তাড়া দিতেই আবরাজ আর ফিজা গেল ফ্রেশ হতে। সাব্বির আর ফাতিহাও আছে। সবাই যে যার মতো রুমে গেল। মহিতা বেগম বেআইনের সাথে রান্নাঘরে গেল। ইলা বেগম বেশ শৌখিন মানুষ। বাড়িতে বেশ কিছু কাজের লোক থাকলেও রান্না তিনি নিজেই করেন। এখন রান্না করে গিয়ে সব গুছিয়ে নিবে। মহিতা বেগমও তাই ওনাকে সাহায্য করতে গেল। মিষ্টি ঘুমে ডুলডুল করছে। বাচ্চা মেয়ে, কিছুদিন আগে পরীক্ষা দিয়েছে সে। এখন ফ্রি টাইম কাটাচ্ছে। ভাই ভাবির সাথে সাক্ষাৎ করে রুমে চলে গেলে ঘুমোতে। পুরুষ বলতে আবরাজের বাবা আছে এখন। মিলন খান ডাইনিং টেবিলে গিয়ে বসলো। মেহেরিন সোফায় বসা। বাড়িতে আব্রাহাম নেই। মেহেরিন তাই আপাতত নিশ্চিন্তে আরাম করছে। কোনো অজানা কারণেই আব্রাহামকে দেখলে কিংবা আশেপাশে থাকলে মেয়েটা অস্থির হয়ে যায়। জানিয়ে সে বড়ই বিরক্ত। এই পুরুষ আশেপাশে থাকলে ওর কেন নিজেকে এমন এলোমেলো লাগে? অতিরিক্ত টেনশনে তো প্রেশারই বেড়ে যায়। কী এক যন্ত্রণা! মেহেরিন এসব ভেবে উঠে দাঁড়ালো। তখন সদর দরজা দিয়ে প্রবেশ করে আব্রাহাম। ফরমাল ড্রেস আপ, লম্বা চওড়া, পুরুষটার বক্ষ টান টান করে হাঁটে। হাঁটার স্টাইলে এক কেমন আভিজাত্য ফুটে ওঠে। মেহেরিন নিজের চক্ষুদয়ের পর্যবেক্ষণ নিজেই থতমত খেল। মাথা জাকিয়ে দ্রুত রান্নাঘরে মায়ের কাছে চলে এলো। এদিকে আব্রাহাম ওর এমন হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া দেখে ব্রু কুঁচকে তাকায় সেদিকে। মেয়েটা একদম চুপচাপ শান্তশিষ্ট স্বভাবের। যেখানে তাকে দেখলে অফিসে কিছু মেয়ে উকিঝুঁকি মারে, রাস্তাঘাটও মেয়েরা তাকে আর চোখে দেখে। স্কুল কলেজ ভার্সিটি থাকতে প্রায় প্রেমের প্রস্তাব পেত।
সেখানে মেয়ে তাকে সর্বদা এড়িয়ে চলে। পরপরই দৃষ্টি ঘুরিয়ে সিঁড়িতে তাকাতে দৃষ্টি স্থির হয় ফিজা নামক রমণীর উপর। ফরমাল একটা সাদা রঙের থ্রি পিস পরা, মাথায় ঘোমটা টানা, কিছু এলোমেলো চুল ওড়না পাকপোকর দিয়ে বাহিরে অবস্থান করছে। আব্রাহামের কয়েক সেকেন্ডের জন্য বোধ হয় স্থানকাল মস্তিষ্ক থেকে বেরিয়ে গিয়েছিল। তবে পরক্ষণে স্বয়ং আবরাজ খানকে ফিজার পিছন পিছন নিচে আসতে দেখে দৃষ্টি সংবরণ করে। মানিয়েছে চমৎকার দুজনকে। সুঠাম দেহের চমৎকার সুদর্শন পুরুষ আবরাজ খানকে যে কোনো রমণীর নজরে লাগবে। ঠিক তারই বিপরীতে তারও স্ত্রী ফিজা সিদ্দিকী পুষ্প। আব্রাহাম নিজের কিছু সময় পূর্বে কর্মে নিজেই লজ্জিত। আবরাজ ফিজা নিচে আসতেই সে নিজেকে সামলে নিল। ভাইয়ের সাথে তার কথা হলো। ফিজা ভালো মন্দ জিজ্ঞেস করে দ্রুত প্রস্থান করে সেখান থেকে। চোখে পড়ল আবরাজের সেটা। ভালো লাগলো। খাবার দাবার আড্ডা শেষ হলো খোশ গল্প করে। এরপর আবরাজ আগে নিজের রুমে চলে গেল। ফিজা গাড়িতে ঘুমিয়েছে বিদায় তেমন সমস্যা হলো না। রাত অনেক করে সে রুমে এলো। ততক্ষণে রুমে লাইট অফ করে আবরাজ বিছানায় বসে ল্যাপটপে কিছু করছে। ফিজা রাতের প্রয়োজনীয় সব শেষ করে বিছানায় গিয়ে লাফাতে লাফাতে একদম আবরাজের গা ঘেঁষে বসলো। আবরাজ সাথে সাথে বউকে নিজের কোলের উপর তুলে বসালো। আবরাজের গলা জড়িয়ে ধরে বসলো ফিজা। এখনও ল্যাপটপ স্ক্রিনে তাকায়নি মেয়েটা। আবরাজের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি দেখছেন? তুমি দেখো। ফিজাকে ইশারা করে ল্যাপটপের দিকে তাকাতে বলে আবরাজ। ফিজাও তাকায় সেদিকে। একটা ফুটেজ চলছে। কয়েক সেকেন্ড সেটা অবলোকন করার পর ফিজার চক্ষু কপালে ওঠে। সাথে সাথে বলে উঠল, অসভ্য আবরাজ খান, বাজে পুরুষ। ইউ বলতে বলতেই ফিজা আবরাজের গলায় পেঁচানো হাত ছাড়াতে যাচ্ছিল। আবরাজ সেটা হতে দিল না। বউয়ের দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ফিজা চোখ বন্ধ করে নিল সাথে সাথে। যা দেখে আবরাজ বলল, আমার দিকে দেখো। আপনি এটা বন্ধ করুন প্লিজ আবরাজ। ফিজা চোখ বন্ধ রেখে অনুরোধের স্বরে বলল। আবরাজ স্থির কণ্ঠে বলল, কখনোই না, তুমি আমাকে দেখো। আপনি বাজে। রুমে কেউ সিসি ক্যামেরা লাগায়? আমি লাগিয়েছি। আল্লাহ রক্ষা করো, প্লিজ এটা ডিলিট করুন। করব, শর্ত আছে। এটা আবার কেমন কথা? ফিজার চোখ সরাতেই বন্ধরত অবস্থায় ব্রু কুসকে বলল, এটা কেমন কথা? এমন কথা। মানবে কি না বলো? আগে বলুন। ফ্রিজে তীক্ষ্ণ চাচালো কণ্ঠে বলে উঠল। আবরাজ ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে থেকে বলল, তুমি ওই স্ক্রিনে দেখানো ভিডিও তো যা করেছ তা আমার সামনেও করতে হবে। ফিজা চমকে উঠল। এটা অসম্ভব। কিভাবে করবে সে এটা? আবরাজ খানের সামনে শাড়ি পরতে হবে? সে নিজের অনুভূতি সামলাতে পারবে তো? পারবে না। আবরাজ বউয়ের মতিগতি বোঝার চেষ্টা করে। কোনো রকম জবাব না পেয়ে হ্যালিস্বরে বলল, না পড়লেও সমস্যা নাই। ওখানে থাকতে যতদিন শাড়ি পরেছ সবগুলো ভিডিও আমি দেখব রোজ। আর আমার থেকে তোমাকেও দেখতে হবে। আবরাজ, এটা কিন্তু ঠিক না। ফিজা অসহায় কণ্ঠে বলে উঠল। আবরাজ গম্ভীর স্বরে জানতে চাইল, কি ঠিক না? তুমি আমার বউ, পরনারী তো না। বউ এই শব্দটা ফিজার মনে প্রতিবার গভীর দাগ কাটে। আর এবারেও কাটল। সে চিন্তিত হলো। ব্যাপারটা কি ভাবাভাবি থেকে সোজা একটা সিদ্ধান্তে চলে এলো? খুব বেশি তো চাচ্ছে না, তবে আবরাজের চাওয়ার পরটা ভিন্ন রকম। ফিজা আবরাজের চোখের দিকে তাকালো এবার। বলল, আপনার চাওয়া পূরণ হবে, তবে ভালোবেসে নয়। আপনার কামনা বাসনার চাওয়া আমিও কামনা বাসনা থেকেই পূরণ করব। এভাবে বলে না, ঠিক এইখানে লাগে সুগন্ধি ফুল। আবরাজ বুকের বাঁ পাশে ইশারা করে কাতার কণ্ঠে বলে। ফিজা মুখ ঘুরিয়ে নিল। আবরাজ আবারও থুতনিতে আঙ্গুল ছুঁয়ে নিজের দিকে করে নেয় মুখ। ফিজা স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবরাজ বউয়ের কপালে চুমো খায়। অদ্ভুত এক প্রশান্তি এসে মন ভালো হয়ে যায় তার। বলল, আমি আবারও বিয়ে করতে চাই। আমি সেটা আগে থেকে জানতাম। মাফিয়াদের কখনো একটা দিয়ে হয় না। ফিজা তাচ্ছিল্য হেসে বলে উঠল। আবরাজ চোখ পিটপিট করে তাকালো। কি বলে কি এই মেয়েটা? মাথা খারাপ হয়ে গেল নাকি? আবরাজ ব্রুজোড়া কুচকে মাথায় একটু চাপ দিতে বুঝতে পারে ফিজা তার কথা নেগেটিভ কিছু ভেবেছে। আবরাজ চোখ বন্ধ করে ঠোঁট গোল করে শ্বাস টানে। এক লাইন বেশি বোঝাটা মেয়েদের ভুল নয়, এটা তাদের একটা রোগ। আবরাজ তবুও কোমল গলায় বলল, আমি আমাদের বিয়ের কথা বলেছি। যদিও দুইবার বিয়ে হয় না, তবে আমরা বিয়েতে যা যা করতাম ঠিক তাই করব, শুধু কাজের কাজটা বাদ দিয়ে। আবরাজের গম্ভীর কণ্ঠে ফিজার চক্ষু কপালে উঠে গেল। নিজের এক লাইন বেশি ভাবা নিয়ে বিরক্ত হলো ফিজা। আবরাজের ফোন বাজে তখন। আবরাজ ফিজাকে রেখে ফোন নিয়ে বেলকনিতে চলে এলো।
ফিজা তখনও ফেল দৃষ্টিতে তাকিয়ে আছে আবরাজের দিকে। জুনায়েদ কবির, আমন্ত্রণ রইল, নেক্সট উইকে চলে এসো আমার দেশে। আবরাজ কল রিসিভ করে হাস্যরত মুখে বলল। আবরাজের কথাই সম্পূর্ণ বিপরীতে জুনায়েদ জিজ্ঞেস করলো, মারবে তুমি আমায়? হুম, কখনোই না। তুমি আমার দেশে এসে আমায় মেরে যাও, আর যদি না পারো তাহলে আমি তোমায় যে অফার করেছি সেটা আমার বেলায় বাস্তবায়ন করব। মনে আছে তো? আমার বইয়ের দিকে নজর দিয়েছ? আবরাজ হঠাৎ রাগান্বিত স্বরে কথাগুলো বলে উঠল। জুনায়েদ অনুমান করলো আবরাজ খান বউ নিয়ে খুবই সতর্ক। হয়তো ভালোবাসে মেয়েটাকে সে, কিন্তু এটা কিভাবে হতে দেবে সে? আবরাজ খানকে কিভাবে সে ভালো থাকতে দিতে পারে? জুনায়েদ আগের বারও ত্রিনাকে কাজে লাগিয়েছে আবরাজকে পরিবার থেকে দূরে নিতে। সক্ষমও হয়েছিল বটে, তবে আবরাজ আবারও বেঁচে গেল। হিংসা জিনিসটা বড্ড খারাপ, যেটা জুনায়েদ আবরাজকে সর্বদা করে আসছে। এটার অবশ্য কারণ রয়েছে। আবরাজ জুনায়েদ দুজনেই একই কাজ করলেও আবরাজ সবসময় সবার প্রশংসা কিংবা সবাই আবরাজকে নিয়ে মাতামাতি যে কোনো কাজে আবরাজকে প্রাধান্য দেওয়া, এগুলো বারবার জুনায়েদকে ভিতর থেকে আবরাজের বিরুদ্ধে নিজেকে হিংসাত্মক করে তুলেছে। জুনায়েদ বলল, মান না, আমি তোমার থেকে বউকে নিয়ে নেব। আমার বউ, ট্রাই করে দেখতে পারো। আগেও বলেছি, আমার চোখে পড়লে তুমি নিজের চোখে দুনিয়া দেখার কথাই বলে যাও। তুমি দিনের জন্য এসেছিলে বিয়ের পর, জানে তোমার বউ। আমি নিজেকে কখনোই সাধু প্রমাণ করতে চাইনি, আর করবও না এটা। যাই বলো, দোষ কিন্তু তোমার নেই। তবে একটা মেয়ে হয়ে নিজের স্বামী অন্য কোনো মেয়ের জন্য তাকে বিয়ের রাতে ফেলে গিয়েছে, এটা মেনে নিতে কষ্ট হবে। সেটা আমার ব্যাপার। তোমার বউকে তোমার মাথায় ওই আঘাতপ্রাপ্ত স্থানটা দেখে না, কিংবা পেটের? আবরাজ রাগের চল শক্ত করে রেখেছে, আর তার বউয়ের পার্সোনাল ম্যাটারে নাক গলাচ্ছে এটা সে দাঁতে দাঁত চেপে হজম করে নিল। তবে পরক্ষণে নিজেকে শান্ত করে কল কেটে দিল। আবরাজ রুমে ফিরে ব্রু কুঁচকে নেয়। এত দ্রুত কীভাবে ঘুমিয়ে পড়ল মেয়েটা, অদ্ভুত। আবরাজ পোষ করেই দম ছাড়ে। এরপর লাইটটা অফ করে দিল। পায়ের স্যান্ডেল খুলে বিছানায় উঠে কম্পিউটারের নিচে ঢুকে গেল। আলতো করে ফিজাকে নিজের বুকের উপর টেনে জড়িয়ে ধরল। আগের রাতে ড্রিঙ্কস করার অভ্যেস ছিল, যা ফিজার সাথে সাক্ষাৎ হওয়ার পর কমে এসেছে। অতঃপর এখন তো আজ কয়েক মাস নাগাদ সেটাও আবরাজ একদম ভুলেই গেছে। আগে লাল পানিতে রাত পার করত, কিন্তু এটা থেকে ইদানিং বউকে জড়িয়ে ধরে ঘুমালে রাতে বেশি শান্তি পাওয়া যায়। আবরাজ ফিজার চুলের ভাঁজে মুখ গুজে লম্বা শ্বাস টানে। ভালো লাগে, নেশা ধরে যায়। অ্যালকোহলের নেশাও এত মারাত্মক হয় না আবরাজের মনে হয়। সকালে ঘুম ভেঙে আগে আবরাজ বিছানার বাপাস হাতিয়ে দেখল। খালি পেতে চোখগুলো খুলে গেল। জট করে শোয়া থেকে উঠে বসলো। চোখ কষলে এদিক ওদিক তাকিয়ে বিরক্ত হয়। রুমের কোথাও নেই ফিজা। কোনো দিকে না তাকালে বিছানা ছাড়ল। দুপদা পা ফেলে ওয়াশরুমে চলে গেল। ফিরে এলো মিনিট 10 পর। তখনও ফিজা রুমে আসেনি। আবরাজ রেডি হলো সব নিজে খুঁজে বের করে। প্রতিদিন ফিজেই করে দিত এই কাজ। আজ আবরাজের বড্ড আলসেমি লাগলো। তারপরও ডাকলো না বউকে। রেডি হয়ে বেরিয়ে এলো। আজ অফিসে যাবে। কত মাস হলো বাবার অফিসেতে এসে নজর দিচ্ছে না। এটা নিয়ে অবশ্য মিলন খান অভিযোগ করেন না, তবে তিনি চায় ছেলেরা এবার এটা দায়িত্ব নিক। তিনি অবসর চায়। আবরাজ অবশ্য ঠিক করেছে, এবার মন দিয়ে শুধু বাবার বিজনেসই দেখবে। সব তো ওইদিকে সামলেই এসেছে, আর ফিরবে না সেদিকে, যদি না তার কোনো ক্ষতি করার চেষ্টা করে মিস্টার জীব কিংবা তার মেয়ে। আবরাজ নিচে এসে দেখলো ফিজা রান্না করে। সবার নাস্তা করা শেষ। বেলা 10টা বাজে কিনা। আবরাজ টেবিলে বসতেই একজন সার্ভেন্ট এলো। আবরাজ হাত দিয়ে শুধু ইশারা করে। মহিলা দ্রুত চলে যায় সেখান থেকে। লিভিং রুমে, ডাইনিংয়ে বাড়ির কেউ নেই। মিষ্টি রুমে ইলা বেগম, মহিতা বেগম গেস্ট রুমে আছে। তাদের আড্ডার আওয়াজ শোনা যাচ্ছে। আব্রাহাম অফিসে। মেহেরিন সকালে ভার্সিটি চলে গিয়েছে। আজ ওর একটা এক্সাম আছে। আবরাজ প্লেটে নিজের জন্য নাস্তা নিল। খাবার বলতে শুধু দুটো ডিম আর একটা খেজুর নিল, সাথে একটা কলা। কিচেনে বার কয়েক আর চোখে তাকিয়ে নাস্তা শেষ করলো। ফিজা কিছু করছে সেখানে। আবরাজ হুট করেই সেখানে উপস্থিত হলো। কোনো দিকে না তাকিয়ে বউয়ের কপালে চুমু খেয়ে বলে উঠল, মূল্যবান সম্পত্তি রেখে গেলাম, রাত পর্যন্ত সামলে রাখবে। পরপরই আবরাজ বেরিয়ে গেল। ফিজা থম মেরে দাঁড়িয়ে রইল। দুজন সার্ভেন্ট আছে কিচেনে, কিন্তু কেউ তাকায়নি। তবুও ফিজা লজ্জায় রংতনু হলো। ভালো লাগায় হৃদয়ে দোলা দিতে লাগলো। কথার অর্থ কী হতে পারে? ফিজা বুঝে, এতটাও অবুঝ সে নয়।
ফিজা বিড়বিড় করে আওড়ালো, আপনি আমারটা সামলে রাখেন, আমি আপনার সম্পত্তি দেখে শুনে রাখব। রাতে বাড়ি ফিরে আবরাজের ব্রু কুচকে কপালে 4-5 ভাঁজ পড়ল। কি অদ্ভুত, আজও কি বউ তার ঘুমিয়ে গেল? লাইট কেন অফ? আবরাজ এসব ভেবে রুমের ভিতর পা বাড়াতেই পরপর টেবিলের উপর থাকা ল্যাম্পটা ক্যাস শব্দ করে জ্বলে উঠল। আবরাজ প্রথমে ব্রু কুচকে রাখলেও সাথে সাথে সে ব্রু জোড়া টান টান হলো। ঠোঁট জোড়া অটোমেটিক প্রসারিত হলো। লাইটের উজ্জ্বল আলোয় অর্ধ শাড়ি পরিহিত রমণী উপরে পড়ছে। হলদে আলোতে সাদা রঙের সেই শাড়িখানা চকচক করছে। এটা রংটা বাস্তবে কি হতে পারে আবরাজ ঠাউর করতে পারছে না। তবে হলদে আলোয় আপাতত সেই হলদে রঙে ধরে নিল। বর্ষার চামড়াও চকচক করছে। গায়ের রং, কাপড়ের রং দুটাই এখন একই রকম দেখাচ্ছে। আবরাজ আস্ত করে ডুব গিলে তার বুকের কাছ থেকে গলা অবধি শুকিয়েছে হঠাৎ। বড্ড পানি তৃষ্ণা পেল, কিন্তু আবরাজ ঠায় দাঁড়িয়ে আছে। ফিজে এত সময় উল্টো ঘুরে দাঁড়িয়েছিল, তবে এবার আবরাজের দিকে ঘুরে দাঁড়ালো। আবরাজ সঙ্গে সঙ্গে চোখের পাপড়ির বন্ধন ঘটালো। দৃঢ় গভীর নিঃশ্বাসে টেনে নিজেকে সামলে নিল। গম্ভীর রাশভারী কণ্ঠে আদেশ করল, শাড়ি পরো ফাস্ট, 10 মিনিটস টাইম, নাও স্টার্ট ইউর টাইম। ফিজা শোনে, তবে শাড়ি কোমরে এক পেজ গুজে এলোমেলো শাড়ি হাতে এলোমেলো পায়ে এগিয়ে আসে। দরজা বন্ধ করে আবরাজের সামনে দাঁড়ালো। আবরাজ বউয়ের উপস্থিতি টের পেয়ে সূক্ষ্ম ভাঁজ গভীর হয় কপালের। ফিজা আবরাজের গালে নিজের হাত রাখল। ফিসফিস করে বলল, চোখ খুলুন। কি আদুরে স্পর্শ, কণ্ঠে অধিকার বোধ। পাগল হতে সময় নিচ্ছে না যেন আবরাজ। মাতাল মাতাল লাগে নিজেকে। চোখ বন্ধ, অথচ সেই চোখে বাসে যেন সামনে দাঁড়ানো রমণীর মধ্যে নিজের সর্বনাশ। আবরাজ কণ্ঠ খাতে এনে শুধালো, প্লিজ কলিজা, শাড়িটা পরে নাও, জ্বালিও না তো আর। আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। সুগন্ধি ফুল, আপনি না গতকাল রাতে আবদার করলেন? ফিজা ব্রু কুচকে জানালো। আবরাজ হেয়ালি স্বরে বলে উঠল, বলেছিলাম বুঝি এমন আবদার? কেন, ভুলে গেলেন নাকি? মনে পড়ছে না? চোখ খুলুন। খুব খারাপ হবে যদি আমি চোখ খুলি। 1 সপ্তাহ সুস্থ শরীরে নিজের পায়ে চলাফেরার কথা ভুলে যাও। তবে নাও সুজ ইউর চয়েস। গম্ভীর স্বরে পিষপিষিয়ে উঠে আবরাজ। ফিজা ভয় পাওয়ার মেয়ে মোটেও না। আবরাজের কথায় অগ্রাহ্য করে মেয়েটা সামান্য উঁচু হয়ে আবরাজের কণ্ঠনালীতে ঠোঁট ছুঁয়ে দিল। আবরাজ দ্রুত চোখ খুলে একটানে ফিজাকে নিজের সাথে ঘনিষ্ঠ করে নিল। চোখে চোখ রেখে বলে উঠল, হে রেডি, যাও, তোমার ইচ্ছে মেনে নিলাম। ফিজার মুখে পো দিয়ে আবরাজ ছেড়ে দিল ওকে। এরপর লম্বা কদম পেলে সাবধানে গিয়ে সোফায় বসল। দুহাত মিলে পায়ের উপর পা তুলে বসল। ফিজা সেখানে দাঁড়িয়ে আছে। আবরাজের দৃষ্টি বইয়ের দিকে স্থির করে রইল, রেখে বলে উঠল, প্লিজ স্টার্ট মিসেস আবরাজ খান। সময় কখনো কখনো থমকে থাকে যেন। কিছু বিষয় নিয়ে আমরা এতটাই ঘুরে থাকি যে চারপাশে কি হচ্ছে সেটা খেয়াল থাকে না, কিংবা আমরা সেটা করার প্রয়োজন মনে করি না। ভাবি এখানে সময় স্থির হোক, এভাবে কাটুক অনন্তকাল। কিন্তু এসবের কিছু ভাবছে না আবরাজ। সে মনে প্রাণে চাইছে এই সময়টা দ্রুত কাটুক, নয়তো কিছু একটা মিরাক্কেল ঘটুক। মেয়েটার চোখে তার জন্য সে ভালোবাসা দেখে। সে সেই ভালোবাসা তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার রাখে না। মেয়েটাকে সে কোনো অপরাধ ছাড়াই 4 বছর অবহেলায় অনাদরে রেখেছে। এদিকে শুধু তার দোষ, ভাগ্য কি একটু সহায় হলে পারত না? কেন যে হলো না কে জানে। ফিজা হাতে কুচি তুলছে, আর সেটা করতে করতে আবরাজকে বলল, অবহেলা করেছেন মেনে নিয়েছি, ঠকালে কিন্তু খুন করে ফেলব। ঠকাচ্ছি না, যদি ভালোবাসা বলে কিছু থাকে তাহলে সেটার কসম। আবরাজ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে বলল। ফিজা হাত এত সময় কাজে চলতেছিল, তবে আবরাজের কথায় হাত থামে। ব্রু কুচকে তাকিয়ে বলে উঠল, আপনার মা আপনাকে ভালোবাসে, এটা বিশ্বাস করেন? আমিও তো মাকে ভালোবাসি, তাহলে ভালোবাসার উপর সন্দেহ কেন? ফিজা সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল। আবরাজ হঠাৎই তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, ট্রিনা তো আমাকে ভালোবাসে না। জেদ থেকে তো আমার জন্য কত কিছু করে যাচ্ছে। ওর মন্তব্য তো শতভাগ আমাকে ভালোবাসে এটা প্রমাণ করে। সত্যি তো এটাই, ও আমাকে ভালোবাসে না। তাহলে মুখে বলা ভালোবাসি এটা কিভাবে বিশ্বাস করব আমি? আপনি যদি কাউকে ভালোবাসেন সেটা উপলব্ধি করতে পারবেন। আপনার সম্পূর্ণটা তাকে ঘিরেই হবে। আবরাজ কিছু বলে না, বউয়ের দিকে তাকিয়ে থাকে। বউয়ের চোখ ধাঁধানো সৌন্দর্যে তাকে চুম্বকের ন্যায় টানছে। কথার প্রসঙ্গ পাল্টেও কোনো লাভ হচ্ছে না।
ফিজা ততক্ষণে নিজের হাতে ভাঁজ করে নেওয়া সবগুলো গুছিয়ে আবার কোমরে গজিয়ে নিল। আবরাজের শরীর অসহ্য শিহরণে শিহরিত হলো। কয়েক সেকেন্ড মাত্র সময় তার, কিন্তু আবরাজ যেন সেখানে আটকে রইল। এমন রূপে একজন মেয়েকে স্বচক্ষে সামনে বসে দেখা বড্ড কঠিন। সেখানে যদি হয় মেয়েটা তার বিয়ে করা স্ত্রী, তাহলে কি করে নিজেকে ঠিক রাখবে কোনো পুরুষ? আবরাজ হেরে গেল কি? ভালোবাসা কি তবে নেই তার মধ্যে? কামনা সম্পূর্ণটা? নিজের কুচি ঠিক করে মাথা তুলে সামনে তাকিয়ে চমকালো ফিজা। বরাবর দাঁড়িয়ে আবরাজ। ফিজার শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল। উন্মুক্ত কোমরে আভাস পেল শক্ত হাতের। তৎক্ষণাৎই নিজের হাতখানা সে হাতের উপর চলে গেল। নিজেকে কোনো রকম সামনে অস্পষ্ট বলে, আবরাজ, অভিযোগ তুলো না। ট্রিনা নিজেকে অল টাইম আমার সামনে আকর্ষণীয় রূপে প্রেজেন্ট করেছে। কখনো আমার ওর উপর কোনো ফিল আসেনি। তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। খুব খারাপ হতে ইচ্ছে করছে আমার। সরি, বাট নট সরি কলিজা। মুহূর্তেই ফিজা উপলব্ধি করে সে শূন্যে পারছে। ফিজা আবরাজের গলা জড়িয়ে ধরে, মনে মনে ভিন্ন চোখ কষে। আবরাজ ততক্ষণে বইয়ের এলোমেলো অর্ধপরিহিত শাড়ি সম্পূর্ণ এলোমেলো করে দিয়েছে। বাহিরে আজ বাতাস বইছে। ফাগুনের শেষ রাতে ঠান্ডায় মানুষ কুপোকাত। জিরিজিরি হাওয়ায় জানালার পর্দা তোলে। সে বাতাস সারা কক্ষে শীতল করে তোলে। শুধু দুটো উষ্ণ দেহকে সে শীতলতা ছুঁতে পারে না। ফিজার চোখের কোঠরি চিকচিক করে। আবরাজ যা দেখে মোলায়েম স্বরে বলে, সরি সুগন্ধি ফুল, তোমাকে কাঁদিয়ে আমার কখনো পোষাবে না। ভালো লাগে তোমায় কাঁদলে। একটু কাঁদো। অদ্ভুত মানুষ তো এই আবরাজ খান। ফিজার মুহূর্তে রাগ উঠে যায়। ইচ্ছে মতো চুল টেনে ধরে। আবরাজ হেসে ফেলে। নিজের কাজে ফিজা লজ্জা পায়। আলতো হাতে আবরাজের গাড়ির উপর চুলের ভাঁজে আঙুল চালিয়ে এবড়ো থেবড়ো স্থানের সন্ধান পায়। বুঝে আসে না কিসের ক্ষত হতে পারে। তবে এমন মুহূর্তে এসব ভাবার মতো সময় আবরাজ তাকে দিল না। আপনি সিগারেট খান? হঠাৎ মেহিলি চিকন স্বর কানে আসতে আব্রাহাম ব্রু কুঁচকে নেয়। এত রাতে এই মেয়ে এখানে? আবরাজ ব্রু জোড়া কুঁচকে রেখে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কৈফিয়ত চাইছো নাকি? না না, তা হবে কেন, এমনি জিজ্ঞেস করছি আমি। মেহেরিন সাথে সাথে গাড় নেড়ে বলে। আব্রাহাম হাতে সিগারেট শেষ করে। মেহেরিন ওর থেকে অনেকটা দূরে আকাশপানে তাকিয়ে আছে। রাত বাজে 2টো। আব্রাহাম মোবাইলের টাইম দেখে, ফোন পকেটে রাখে। এরপর মেহেরিনের দিকে ঘুরে দাঁড়িয়ে আগের ন্যায় কণ্ঠে জানতে চাইল, এত রাতে এখানে কি করো? ঘুম আসছে না। আমাকে দেখুনি এখানে আমি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আব্রাহাম বলে উঠল। মেহেরিন নড়ে সড়ে দাঁড়ালো, দৃষ্টি এলোমেলো করে। আসলেই তো সে দেখেও কেন এলো এখানে? আজ ছুটি নিয়েছিল সে অফিস থেকে। একবারও দিনে সাক্ষাৎ হয়নি আব্রাহামের সাথে। এতে করে কেমন যেন অস্থির লাগছে। মেহেরিন নিজের অদল জোড়া মুখের ভিতর নিয়ে নিল। এরপর বলল, আমি জানতাম না, খেয়ালও করিনি। বাড়িতে গার্ড রয়েছে, রাতে এভাবে চাঁদে আসবে না। তারা আসে বলেই তো আসি। একা আসতাম নাকি? ভয় পেতাম তখন। মেহেরিনের বোকা বোকা কথায় আব্রাহামের কপালে বেশ কয়েকটা বিরক্তির ভাঁজ পড়ল। রাগ নাকি বিরক্ত আব্রাহাম বুঝতে পারে না। যত্রতত্র দিল এক ধমক। মেহেরিন চমকে উঠল। আব্রাহাম কঠিন স্বরে বলে উঠল, এই মেয়ে, কি বলো, মাথা ঠিক আছে? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব বেয়াদব। রুমে যাও। মেহেরিন আর এক দণ্ড দাঁড়ায় না। চক্ষুদয় জলে টাইটুম্বুর তখন। দ্রুত পা ফেলে চলে গেল সিঁড়ি বেয়ে। আব্রাহামের হঠাৎ রাগ হচ্ছে। এই যে মেহেরিন কাঁদলো ধমক খেয়ে, চলেও গেল। তারপরও আব্রাহামের কোনো হেলদোল নেই। সে নিজের মতো ফুসফুস করে সিগারেট জ্বালায় দেশলাই দিয়ে সেটা ঠোঁটের বাজে চেপে ধরে ফুঁকতে লাগলো। মুহূর্তে দোহায় অন্ধকার করে নিজের চারপাশ। বিড়বিড় করে আওড়ালো, পুরুষ দেখতে আসে রাত বিরেতে গাদা কোথাকার। আবরাজ বউকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে এলো। নিচে নামিয়ে নিজে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। এক হাত কোমরে রেখে আরেক হাত মাথার পিছনে রাখলো। কোমর জড়িয়ে আছে একটা টাওয়াল। সেভাবে থেকে ফিজাকে উদ্দেশ্য করে বলে, থাকবো সাথে আমি, তুমি না চাইলে পাশের থাকুন। আবরাজের কথায় সম্পূর্ণ করার আগেই ফিজা থামিয়ে বলে। আবরাজ বৃষ্টি না চাইতে যেন জল পেল। খুশি হলো। এই ঠান্ডার মধ্যে ঝর্ণা ছেড়ে সেটার নিচে দাঁড়ালো। সঙ্গে বউকে নিল। ফিজা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলো আবরাজের তলপেটের পাশের শক্ত ওই জায়গাটা দেখার। তবে সফল হলো না। বিশেষ মুহূর্তে স্থানটা হাতে লাগলেও সেটা আবরাজ স্বেচ্ছায় দেখানোর মতো পাত্র নয়। ফিজা নিজের মতো চেষ্টা করেও কোনো লাভ হলো না।
এরই মধ্যে আবরাজ সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, ওখানে কি দেখো? আমাকে দেখো? দেখছি। ফিজা নিজেকে সামলে জবাব দেয়। এভাবে কিছু সময় বেজার পর আবরাজ বউকে বাথটবে বসালো। নিজেও ঝুঁকে ফিজার গলায় কালচে হওয়া দাগে আলতো করে ঠোঁট বোলাতে লাগলো। ফিজা চোখ বন্ধ করে নিল। ফেন হচ্ছে ছাড়ন, দেখবে না? আবরাজ আসমকাই জানতে চাইল। ফিজা থমথমে খেলো, তবুও প্রশ্ন করলো, কি? তুমি যা খুঁজে যাচ্ছ? আবরাজের কথাই স্পষ্ট সে বুঝে গিয়েছে ফিজা কি খুঁজে এত সময় তাকে আটকে রেখেছে। ফিজাও বনিতা না করে জিজ্ঞেস করলো, আপনি দেখাবেন? আবরাজ ফিজার কপালে চুমু খায়। ফিজা চোখ বন্ধ করে। আবরাজ বউয়ের থুতনিতে আঙ্গুল রেখে মুখটা সামান্য উঁচু করে চোখে চোখ রাখে। ফিজা চোখের পাপড়ি খুলতেই দৃষ্টি আবরাজের চোখের দিকে স্থির হয়। আবরাজের গম্ভীর স্বর বেশি আসে, তুমি আমার বউ, আজ হাতে লেগেছে কাল চোখে পড়বে। পুরো আমিটাই আমি তোমাকে দিয়ে দিয়েছি, সেখানে শরীরের কোনো চিহ্ন কেন লুকিয়ে রাখবো? ব্যথা এখনও? ফিজা আবরাজের সামনের দিকে কোমরের লম্বা কাটা দাগটার উপর আলতো করে হাত ছুঁয়ে জিজ্ঞেস করলো। আবরাজ হাসে। ভালো লাগে যখন মেয়েটা তার একটু কেয়ার করে তার কথা ভাবে। সুখী মনে হয় তখন নিজেকে। আবরাজ মুখে মৃদু হাসি রেখে জবাবে বলল, পাগল মেয়ে, 4 বছর হয়েছে এটার। আপনি কোমায় ছিলেন 6 মাস? আবরাজ ফিজার কথায় অবাক হয়। সে মাথার আঘাতের কারণে কোমায় ছিল বছরখানেক সময়। এটা অবশ্য দেশে কেউ জানতো না। এমনিতেই সে দেশে খুব একটা বেশি যোগাযোগও করতো না। তার মধ্যে তখন সাব্বির ব্যাপারটা সামলেছে। আর ইলা বেগম ছেলের সাথে কথা বলতে খুব বেশি জোরাজোরি করলে ভিডিও কল দিয়ে বলতো আবরাজ ঘুমাচ্ছে। তিনি অবশ্য মেনে নিত। ছেলের ব্যস্ততার কথা তিনি জানতেন। ছেলের হৃদয়ে বড্ড পাষাণ এটাও বুঝে গিয়েছিল ছেলে বিদেশে যাওয়ার পরেই। তাই ব্যাপারটা সামলাতে খুব বেশি হিমশিম খেতে হয়নি সাব্বিরকে। আবরাজ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, বাড়িতে সাব্বির কথা বলতো। মাথার আঘাতটা আবার কোনো সমস্যা হবে না তো? সমস্যা যেন না হয় সেজন্যই 1 বছর এটা চিকিৎসা করিয়েছি, নয়তো এতদিন দূরে থাকতাম নাকি? বিয়ে বাবার কথা রাখতে করেছিলাম, যদিও তখন অভিমানে করে ভেবেছিলাম কিছু বছর দেশে ব্যাক করব না। আর ভাগ্যের কি পরিহাস দেখো, 4 বছর সত্যি সত্যি আসতেই দিল না। সেদিন আপনার উপর অ্যাটাক কে করেছিল? ফিজা সন্দিহান কণ্ঠে জানতে চাই। আবরাজ বউয়ের কথার বিপরীতে বলল, সেসব ছাড়ো তো, যে করেছে সে আমার তোমার পরিচিত। শুধু এটুকু জানো, আমরা আর ওখানে না যাই, সংসার করি এখানে, আমাদের একটা পরিবার হবে, আপনার আমার একটা সংসার হবে। হবে মোলায়েম কণ্ঠ স্বরে বলে আবরাজ। ফিজা বেজা শরীরে জড়িয়ে ধরে আবরাজকে। এদিকে আবরাজ বউয়ের এমন বাবলেশহীন কর্মে থম বেড়ে বসে রইল। তুমি পাগল করে দিচ্ছ সুগন্ধি ফুল। ফিজা আবরাজের বুকে নাক মুখ গুজে রেখে বলল, খুব বাজে আপনি। শরীর ব্যথা? মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে জিজ্ঞেস করলো আবরাজ। ফিজা কথা বলে। আবরাজ তপ্ত শ্বাস ফেলে ফিজাকে বলল, ড্রেস চেঞ্জ করতে হবে, তোমার ঘুমের প্রয়োজন। ফিজা দূরে গিয়ে দাঁড়ালো। আবরাজ উঠে বাহিরে চলে গেল। নিজে কাপড় পরে ফিজাকে ওয়াশরুমে কাপড় দিল। ফিজা পুরোটা সময় যেন ঘুরেই রইল। ইস, সব সময় জীবনটা যদি এত সহজ সরলভাবে চলতো তাহলে কতই না ভালো হতো। ফিজা সারাদিন রুমে শুয়ে বসে দিন কাটালো। আবরাজ অফিসে গিয়েছে, ফিরতে রাত হবে বলেছে। সবাই রুমে এসে ফিজার সাথে আড্ডা দিয়েছে। মিষ্টি, ইলা বেগম, মহিতা বেগম, মেহেরিন, তারা এখনও রয়েছে। আবরাজ নিজ থেকে তাদের থাকতে বলেছে। বাড়িতে সে একটা গেট টুগেদার করবে, এতে কারোর সমস্যা থাকার কথা নয়। যেহেতু হঠাৎ আবরাজ বিয়ে করেছে, সেক্ষেত্রে সবাই তো জানে না বিয়ে হয়েছে। আবরাজের সিদ্ধান্তে সবাই সহমত। বিকেলের দিকে ইয়া বড় একটা পার্সেল নিয়ে একজন গার্ড হাজির হলো। তখন রুমে বসে আছে ফিজা। গার্ড পার্সেল রুমে দিয়ে গেল, অনেক বড় একটা বক্স। তখন ফিজার মোবাইলে আবরাজের কল এলো। ফিজা ফোন রিসিভ করে কানে তুলতে ওপাশ থেকে রাশবাড়ি কণ্ঠস্বর বেশি আসে, সুগন্ধি ফুল? পার্সেল, রাতে বেরোবো। আবরাজ পরপরে জিজ্ঞেস করলো, শরীর এখনও খারাপ লাগছে? ফিজা লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। মিনমিন করে বলল, ঠিক আছে, রেডি থেকো, রাতে ফিরছি। আবরাজ কল কাটতেই ফিজা তপ্ত শ্বাস পেল। কি সাংঘাতিক পুরুষ, এসব কেউ ফোনে জিজ্ঞেস করে? ফিজা ফোন রেখে পার্সেল খুলে থম মেরে বসে রইল। এক এক করে সবগুলো শাড়ি নামিয়ে বিছানায় রেখে ফ্যাল ফ্যাল করে সেগুলোর দিকে তাকিয়ে রইল। ফিজা এক এক করে সবকটা শাড়ি গুনে দেখল। মোট 48টা শাড়ি এখানে।
বিছানা অনেকটা জায়গা জুড়ে সবগুলো শাড়ি। ফিজা বিস্ময়ে কিছু সময় চুপ করে থেকে আবার ফোন হাতে নিল। কল লাগালো আবরাজকে। আবরাজ কল রিসিভ করলো না। ফিজা বিরক্ত হলো। ফোন বিছানার উপর ছুঁড়ে ফেলে হাঁটু মুড়ে বসে রইল ফ্লোরে। জার্মানি থাকতে 12টা দিয়েছিল, আর এখন 48টা, ডাবলেরও ডাবল। রাত 8:30টায় আবরাজ বাসায় ফিরল। সবাই তখন লিভিং রুমে বসা। কালকের অনুষ্ঠানের আয়োজন নিয়ে সবার আলোচনা। বাড়িঘর সন্ধ্যা থেকে সাজানো গোছানো শুরু হয়েছে। আবরাজ দৃষ্টি বুলিয়ে চারদিকে দেখে। সবাই আছে, বউ নেই তার। হাতে ঝুলানো কোট একজন সার্ভেন্ট নিতে এলে আবরাজ দিল না। মনে আছে এটা তার কথা, বউয়ের পছন্দ নয়। সে সেটা কোলে নিয়ে বসলো সোফায়। কথা হলো সবার সাথে টুকটাক। আব্রাহামও আছে এখানে। আবরাজ কি মনে করে জিজ্ঞেস করলো, বিয়ে করবি না? এক ঘর মানুষ, যদিও খুব বেশি নয়। মেহেরিন, মিষ্টি, মহিতা বেগম, ইলা বেগম, মিলন খান, সাব্বির, আর 2-3 জন ডেকোরেশনের লোক। আবরাজের মুখে হঠাৎ এমন প্রশ্নে কিছুটা কৌতূহল নিয়ে আব্রাহামের দিকে তাকালো। ইলা বেগম অবশ্য বড় ছেলের কথায় সন্তুষ্ট হলেন। ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া নিয়ে তিনিও তো কিছু বললেও কেউ কানে তুলবে না। এখন নিশ্চয়ই বড় ভাইকে এড়িয়ে যেতে পারবে না। আব্রাহাম গলা পরিষ্কার করলো, আর চোখে একবার রান্নাঘরের দিকে তাকিয়ে কফির মগ হাতে তুলে নিল। বলল, করব, মন মতো মেয়ে পাই। কেমন মেয়ে আমাকে বলো আব্বু, আমি খুঁজব। ইলা বেগম বেশ উচ্ছ্বসিত হয়ে বলে উঠল। আব্রাহাম মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে জবাব দিল, তোমাকে কষ্ট করতে হবে না আম্মু, আমি খুঁজেও তোমায় বলবো। এই কথার উপর তার কোনো কথাই খাটে না, তাই এ ব্যাপারে আর কেউ কিছু বললও না। আবরাজ আব্রাহামকে লক্ষ্য করলো। রান্নাঘরে তাকিয়েছে, এটা সে খুব ভালো করে লক্ষ্য করছে। কিন্তু কেন তাকালো? এই প্রশ্নের উত্তরের জন্য আবরাজকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। পিজা হাতে নাস্তার একটা প্লেট নিয়ে তখন বেরিয়ে এলো। আবরাজ এমনিতে পুরপুরে মেজাজে ছিল, তবে বউকে কাজ করতে দেখে মেজাজ খারাপ হলো। চোয়াল শক্ত হয়ে এলো। হনহনিয়ে সিঁড়ির দিকে চলে গেল। ইলা বেগম পিছন থেকে ডাকলো। আবরাজ না তাকিয়ে বলে দিল তার টায়ার্ড লাগছে। ইলা বেগম এটা শুনে আর কিছু বলল না। ফিজা বুঝে পেল না এত সময় বসে থেকে এখন কেন চলে গেল। ফিজা নাস্তা রেখে ইলা বেগমের পাশে গিয়ে দাঁড়ায়। ভদ্রমহিলা কি বুঝলেন কে জানে। ফিজাকে গম্ভীর স্বরে বললেন, রুমে যাও, দেখো গিয়ে ওর কিছু লাগবে কিনা। ফিজা সবার দিকে একবার করে তাকালো। কারো ওর নজর নেই ওর দিকে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে ফিজা। এরপর শাশুড়ির পেছন থেকে গুটি গুটি পায়ে চলে গেল। আব্রাহাম সেই দিকে বার কয়েক আর চোখে তাকিয়ে রইল। তবে নিজের এই কাজে সে নিজেই বারবার বিরক্ত হচ্ছে, সাথে নিজের উপরও রাগ হচ্ছে। ফিজা রুমে এসে আবরাজের দেখা পেল না। রুমে নেই আবরাজ। ওয়াশরুম থেকে পানির শব্দ হচ্ছে। ফিজা কাছের দেওয়ালের ওপাশে বলিষ্ঠ একটা ছায়া দেখল, ঝর্ণার নিচে দাঁড়িয়ে। ফিজা জানে আবরাজ রেগে আছে। কারণ কি? ওই যে রান্নাঘরে গেল। আবরাজ মোটেও চায় না বউ তার রান্নাঘরে যাক। সে জার্মান থাকা অবস্থায় এ বিষয়ে কথা বলেছে অনেকবার ফিজার সাথে। কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি রেখেছে রান্নাঘরে যেন সে না যায়, যেটা ফিজা বারবার লঙ্ঘন করেছে। ফিজার টাওয়াল একটা হাতে নিয়ে বাহির থেকে হাত নাড়িয়ে আবরাজের মনোযোগ পাওয়ার চেষ্টা করলো। তবে কোনো লাভ নেই। আবরাজ দেওয়ালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। রাতের বেলায় এত সময় পানিতে ভিজলে ঠান্ডা লাগবে। ফিজা শেষমেশ বাধ্য হয়ে দরজা দিয়ে নক করলো। দরজা খোলা। ফিজা দ্বিধায় পড়ল, যাবে কিনা। এরই মধ্যে ভিতর থেকে গম্ভীর স্বর ভেসে আসে, কাম, আপনি নিয়ে নিন না এটা। ফিজা মোলায়েম স্বরে বলল, কিন্তু পরক্ষণেই চমকে উঠল। কানে শুনতে পাচ্ছ না? আসতে বলেছি আমি। বরিক কিশোর। দমক খেয়ে ফিজা দরজা অল্প একটু পাক করে ভিতরে এলো। আবরাজ সাথে সাথে বউকে জট করে নিজের সাথে চেপে ধরল। ফিজা হতভম্ব। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আবরাজ, আর ইউ ম্যাড? কথা শোনো না কেন তুমি? নাকি নিজেকে খুব বড় মনে করো? তুমি শুনতে পাও না আমার কথা? আমি মোটেও নিজেকে বড় মনে করি না। কেন রেগে আছেন? চুপ, বেয়াদব মেয়ে। রাগের কারণ জানার পরেও কারণ জানতে চাইলে আরও বেশি রাগ হয়। আবরাজ ফিজার পেটে আঙ্গুল চেপে ধরে। ফিজা ব্যথা পায়, তবু টো শব্দ করে না। বরং আবরাজ রাগ দেখে এই মুহূর্তে ওর হাসি পাচ্ছে। ঠোঁট টিপে হাসি আটকে রাখল। পানির দ্বারা ঝর্ণা থেকে পড়ে দুজনকে ভিজিয়ে জুবুথুবু করে দিয়েছে। দুজনের কেউই পানির জন্য চোখ মিলে একে অপরের দিকে তাকাতে পারছে না। ফিজা তবুও পিটপিট করে তাকিয়ে আবরাজের দিকে বলল, আচ্ছা সরি, আর যাবো না রান্না করে, এবার ছাড়ো নামাই। বলতে বলতে আবরাজের উন্মুক্ত লোমহীন বক্ষে অধর ছুঁয়ে দিল।
আবরাজ ফিজাকে ছাড়ল না। ফিজা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্রুকুসকে তাকায় আবরাজের দিকে। আবরাজ ফিজার গাড়ের ভেজা চুলগুলো বাঁ হাতে সরিয়ে নিল। ঝুঁকে এসে সেখানে পরপর অনেকবার অদর বুলিয়ে দিতে লাগলো। ফিজা কোনো রকম নিজের হাতটা ছাড়িয়ে ট্যাপ বন্ধ করে দিল। পানি পড়া বন্ধ হলো, তবুও আবরাজ খানের রোমান্স বন্ধ হলো না। ফিস ফিস করে মাদকাসক্ত স্বরে শুধালো, নো, এখন তো আরও আগে না। আবরাজও শোনার পাত্র নয়। ফিজা বাধা দিলেও শুনবে না। ভিজা কাপড়ে বউকে কোলে তুলে নিয়ে আবরাজ রুমে চলে এলো। নিজের গায়ে অর্ধপরিহিত ভেজা শার্ট খুলে সরে ফেলে দিল। সেটা স্থান হলো মেঝেতে। ফিজার সর্বাঙ্গে বিচরণ ঘটে পলিষ্ট সুঠাম দেহের মানুষটার। অনুভূতির অন্তরালে সারবম্ব আবিষ্কার করলেও পুরুষটা তাকে ছুঁয়ে দিলে সে নিজেকে সামলে উঠতে পারে না। এত বছর এতদিন যা হয়নি, কিংবা বারবার ছোঁয়ার চেষ্টায় বাদ সাধ্য সে। আজ এখন এসে আর বাধা দিতে পারে না, বরং স্বামী নামক এই পুরুষের ছোঁয়ায় সে ভালোবাসা খুঁজে পায়। সুখের খোঁজ পেয়ে দুঃখ বলতে বসে। হয়তো দুঃখ দেওয়ার মানুষটা তাকে সুখী করে ভালোবাসে বলে। এবার কি সময় এলো তবে আবরাজ খানকে অবহেলার অনলে পড়িয়ে তার করা ভুলের সাথেই তাকে সাক্ষাৎ করানোর? ফিজার বুক ভারী হয়, চোখের কোল কেশে গড়িয়ে পড়ে নোনা জল। কানের পিঠে তা বিলীন হয়ে যায়। শক্ত হাতে জড়িয়ে ধরে সামনের মানুষটাকে। কাঁদতে কাঁদতে আওড়ালো, ইউ আর ভেরি ব্যাড বয় আবরাজ খান। আবরাজ থতমত খেল। নিজের কাজের ব্যাঘাত তার মোটেও খারাপ লাগেনি, বরং বউয়ের কান্নায় তার অন্তর ছারখার হয়। বউয়ের ছোটোখাটো দেহখানা নিজের শক্তপোক্ত দেহে চেপে ধরে শক্ত করে। কাতর কণ্ঠে বলে, সরি সুগন্ধি ফুল, আমি তোমায় শুধু কষ্টই দিয়ে গেলাম, তবে এতে আমি একটু অনুতপ্ত নই। তোমাকে কাঁদাতে আমার ভালো লাগে। সরি, বাট ইটস ট্রু। তুমি তাদের কাছে শাড়ি পরতে যাচ্ছ? আবরাজ সোফায় বসে থেকে ফিটফিট করে জিজ্ঞেস করলো। ফিজা শাড়ি ব্যাগটা মাত্র আলমারি থেকে নামিয়েছে। সেটা নেড়ে ছেড়ে দেখতে দেখতে বলে, হ্যাঁ যাই, শুধু শাড়ি পরে চুলটা বেঁধে চলে আসবো, আর কিছু না। আবরাজ বসা ছেড়ে উঠে এলো। গায়ের গেঞ্জিটা টেনে টুনে ঠিক করে। হাতের পেশিগুলো ফুলে ফেপে ওঠে। ফিজা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আবরাজ বউয়ের সামনে এসে দাঁড়ালো। গম্ভীর স্বরে বলে উঠল, শাড়ি পরবে? পরো, কিন্তু কারোর হাতে নয়। নিজে পারলে পরো, নয়তো লেহেঙ্গা পরে নাও। এটা কেমন কথা আবরাজ? তাহলে মেকআপ আর্টিস্ট কেন ডেকেছেন বাড়িতে? রুমে আনতে দিচ্ছেন না, তাদের কাছে গিয়ে শাড়ি পরতে দিবেন না, তো তাদের শুধু শুধু আনার কী প্রয়োজন ছিল? ফিজা বিরক্তিকর বিরস মুখে বলে উঠল। আবরাজ ফিজার আপাদমস্তক দৃষ্টি বলিয়ে থমথমে কণ্ঠে বলল, এই মানুষটা আমার, তার মাথা থেকে শুরু করে পায়ের তলা সবটাই আমার। এই মানুষটার সর্বাঙ্গে আমার ছোঁয়া থাকবে, এখানে অন্য কারো ছোঁয়া ইম্পসিবল। আবরাজ ফিজার গাড়ে হাত রেখে নিজের দিকে টেনে নিল। ফিজা অপ্রস্তুত হলো, মশরামশরি করে নিজেকে ছাড়াতে চায়। আবরাজ তা হতে দিবে নাকি? হুম। ফিজা বরাবরের মতো ব্যর্থ হলো। আবরাজ ফিজার কানে ঠোঁট সইয়ে দেয়। ফিজা চোখ বন্ধ করে। ইদানিং সে অতিমাত্রায় আবরাজ খানের প্রতি দুর্বল হচ্ছে। এমনটা হলে এই পুরুষটাকে ছেড়ে সে থাকবে কি করে? ফিজা ভাবনায় বিভোর হয়ে পড়ে। আবরাজ পিসপিসিয়ে আবার বলে, এই যে এখানে আমার দেওয়া চিহ্ন, এগুলো দেখবে কেউ? আবরাজ খান এটা কখনো মেনে নেবে না। কাদের কাপড় টেনে উন্মুক্ত করে আবরাজ। অল্প স্বল্প ভেজা চুল সরিয়ে দেয়। ফিজা চোখ বন্ধ করে নেয়। পরপর কয়েকদিন আবরাজ খানের করা পাগলামির সাক্ষী স্বয়ং তারই ক্ষত বিক্ষত শরীর। ফিজা বুঝতে পারে আবরাজ যেতে দিবে না তাকে। গোপনে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল। চোখ বন্ধে রেখে বলে উঠল, ছাড়ুন আবরাজ, ব্যথা পাই, যাব না আমি শাড়ি পরতে। আবরাজ মুখ তখনও ফিজার গাড়ি ডুবিয়ে রেখেছে। কাঁধে গতকাল রাতের ক্ষতস্থানে আবারও আবরাজ দাঁত চেপে ধরেছে। ফিজার কলিজায় যেন লাগছে সেই ব্যথা, তবুও দাঁতে দাঁত চেপে রইল মেয়েটা। আবরাজ অনেকক্ষণ পর দাঁত ছেড়ে ঠোঁট বুলিয়ে দিতে লাগলো। ফিজার চোখের কোণে জল জমেছে, চোখ চিকচিক করে। আবরাজ গাঢ় থেকে মুখ তুলে বইয়ের চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেয়। পরপরই আবরাজ ফিজার ঠোঁটের কোণে আঙ্গুল দিয়ে স্পর্শ করল। গোড় লাগা দৃষ্টিতে মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, একটু কাঁদো, কাঁদলে তোমাকে ভালো লাগে। আপনি খুবই খারাপ, অসভ্য, বাজে, জঘন্য আবরাজ। ফিজা নাক টেনে বলে। আবরাজের চোখ যেন হাসছে, ঠোঁট নেড়ে আড়ালো, সব তোমায় ঘিরে, ট্রিনা আসবে। হঠাৎ আবরাজ ফিজার এমন কথায় হাত সরিয়ে নিল। এমন কথা এই মুহূর্তে সে মোটেও আশা করেনি। বিরক্ত কপালে ভাঁজ, আর রাগে চোয়াল শক্ত হয়ে আসে। বারবার ওই মেয়েটাকে তাদের মাঝে টেনে আনা কি খুব প্রয়োজন?
ফিজার বোকামি আবরাজ আগে মেনে নিলেও এখন মানতে নারাজ। আগে তার সম্পর্কে জানতো না, সেই জন্য ভুল যখন যা ইচ্ছে হতো ত্রিনাকে নিয়ে বলতো। এখন তো সব জানে, তারপরও কেন তাদের ভালো মোমেন্টগুলোর মধ্যে সবসময় ওই মেয়েটাকে টানে। ও বুঝতে পারে না আবরাজ বিরক্ত হয় এতে। আবরাজ নিজের রাগ সর্বোচ্চ কন্ট্রোল করার চেষ্টা চালায়। রয়েস হয়ে বিরক্তিকর স্বরে বলে, আমি জানি, বলে ওয়াশরুমে চলে গেল। ফিজা শাড়ির বাস খুলে খুশি মনে। ভালোই লাগে বিরক্ত করতে আবরাজকে তার। কি সুন্দর রেগে মেগে তাকে কিছু বলতে না পেরে চলে গেল। শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিস পরে সে শাড়ি পরতে লাগলো। শাড়ি পরতে ভালোই লাগে ফিজার। অনেকবার পরা হয়েছে শাড়ি জার্মানি থাকতে, আবার দেশে এসেও পরেছে। বিয়ের প্রথমও পরতো। আয়ত্তে বেশ ভালোই এসেছে। শাড়ির কুচিটা অবশ্য একা ঠিক করা খুব একটা সম্ভব নয়। ফিজা আঁচলটা কাঁধে তুলে কুচি ভাঁজ করলো। সেগুলো কোমরে গুজে মাথা তুলে সামনে তাকাতে নজরে এলো উন্মুক্ত শরীরে কোমরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে আবরাজ। এত দ্রুত কিভাবে শাওয়ার শেষ হলো? ফিজা ঘড়ি দেখল। ঘড়িতে টাইম দেখে চোখ ছানা বড়া হয়ে এলো। 27 মিনিট হয়েছে সে শাড়ি পরা শুরু করেছে। আবরাজ বউয়ের শাড়ির কুচি ঠিক করে দেওয়ার জন্য নিচে হাঁটু গেড়ে বসে গেল। ফিজা ড্রেসিং টেবিলের উপর রাখা ছড়ির বক্স থেকে ছড়ি তুলে এর মধ্যে হাতে পরে নিল। আবরাজের গম্ভীর স্বর আবারও বেশি আসে, শাড়ি পরে কমফোর্ট পাবা? আপনি বড্ড ন্যাকা হয়েছেন আবরাজ। আমি আগেও অনেকবার শাড়ি পরেছি। আবরাজ হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় বইয়ের উন্মুক্ত কোমরে লাল হওয়া স্থানে ঠোঁট সইয়ে দেয়। আচমকাই ফিজে একটু কেঁপে উঠলেও নিজেকে সামলে নিল। হাতের কাজ শেষ করে উঠে দাঁড়ালো আবরাজ। সম্পূর্ণ দৃষ্টিতে বইয়ের দিকে তাকালো। আবরাজের পছন্দ নয় অতিরিক্ত সাজসজ্জা। ফিজা তো আরও পছন্দ করে না অতিরিক্ত, তাই আর সে সাজে না, এতেই ভালো লাগে। ওকে পড়ো, শরীর খারাপ লাগলে আমায় সাথে সাথে জানাবা। আবরাজ ফিজার কানে জিনিসটা পরিয়ে দিতে দিতে বলল। ফিজা মাথা দুলিয়ে বলে, আচ্ছা। আপনি বউ পাগল হয়ে যাচ্ছেন। পরপর আবার বলল। আবরাজ বউয়ের কপালে ওষ্ঠদয় ছুঁয়ে দেয়। ঠান্ডা শীতল স্পর্শ। ফিজার চোখ বন্ধ করে অনুভব করে সে ভালোবাসার ছোঁয়া। আবরাজ মৃদুস্বরে বলল, তোমার জন্য শুধু। ত্রিনাকে চিকিৎসার জন্য বলিয়েন একবার, মেয়েটা সত্যি অসুস্থ। একবার দুবার কতবার সহ্য করবে সে? কপালের রগগুলো বলে দিচ্ছে ভালোই রেগেছে আবার আবরাজ। ফিজা নিজেও এত সময় চুল ঠিক করছিল, তবে আবরাজের সারা শব্দ না পেয়ে আবরাজের দিকে তাকিয়ে থতমত খেল। আবরাজ খাবলে দৌড়ে ফিজার বাহু কিছুটা উচ্চস্বরে বলে উঠল, আমাদের মাঝে থার্ড পারসন টানবে না, আমি বিরক্ত হই। আবরাজও অসুস্থ, ওর বাবা। ফিজা বলতে পারে না সম্পূর্ণ কথা। তার আগে কানে আসে বিকট শব্দ। নিচে কাছের টুকরো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। ফিজা দৃষ্টি ঘুরিয়ে ড্রেসিং টেবিলের ওপর তাকালো। নেই, দামি সে পারফিউমের বোতলটা। আবরাজের পছন্দ সেটা। ফিজা টলমল চোখে অবাক চোখে আবরাজের দিকে তাকাতেই আবরাজ আরেক কাণ্ড করে বসল। ফিজার মাথার পিছনে হাত রেখে নিজের দিকে টেনে নিল। পুরুষালী উষ্ট্রপুটের নিচে চাপা পড়ে ফিজার অদর। টু শব্দ করে না সে। আবরাজ নিজে থেকে ছেড়ে দেয় বউয়ের অদর। হাতের অবাধ বিচরণ থামিয়ে গালে হাত রাখে। জিহ্বা দ্বারা উষ্ঠ বিজিয়ে মোলায়েম স্বরে বলে, রাগিয়ে দিবে না, আমার সহ্য হয় না। তুমি বুঝো, তারপরও আমাকে রাগিয়ে দাও। কলিজা আমার করে না। আর আমি সময় মতো সব করব। এরপর কি আর রেগে থাকা যায়? অভিমান আসে এই পুরুষটার উপর। ফিজা তপ্ত শ্বাস ফেলে চুপচাপ বসে গেল ড্রেসিং টেবিলের সামনে রাখা চেয়ারটায়। আবরাজ বউকে সাজাতে হাতে নিল সর্বপ্রথম কাজল। মাই বিউটিফুল ওমেন। ফিজা আর চোখে দেখে আবরাজের মুখের দিকে। পুরুষটার চোখে মুখে মুগ্ধতায় চেয়ে আছে, ঠোঁটে জোড়া যেন হাসে। ফিজা আবরাজের বুকের উপরিভাগ স্বেচ্ছায় অদর ছুঁয়ে দেয়। আবরাজ চোখ ফিট করে তাকিয়ে। ফিজা হেসে ফেলে। আবরাজ নিজেও রেডি হবে, তাই ফিজা ঠেলে ঠুলে পাঠিয়ে দিল রেডি হতে। ফিজা আয়নায় নিজেকে দেখল। আসলেই দারুণ লাগছে তাকে। বরাবরের মতো সে নিজেই নিজের প্রশংসা করতে ভুলে না। তার সৌন্দর্যই আবরাজ খানকে দুর্বল হতে বাধ্য করেছে। তা কতদিন থাকবে? মানুষের সৌন্দর্য ক্ষণস্থায়ী। এটা কি আবরাজ খান জানে না? হয়তো জানে, ক্ষণিকের মোহ হতে পারে। তবে কি তা একসময় কেটে যাবে? হয়তো বা। প্রায় 10 মিনিটের মধ্যে আবরাজ ফিরে এলো। গায়ে তার সাদা পাঞ্জাবি পায়জামা। কি চমৎকার দেখাচ্ছে সুদর্শন পুরুষ আবরাজ খানকে পাঞ্জাবি পরিহিত অবস্থায়। এই প্রথম ফিজা আবরাজকে দেখল। তাদের বিয়েতেও সে শ্যুট পরে গিয়েছিল। পাঞ্জাবিতে চমৎকার মানিয়েছে বলিষ্ঠ সুঠাম দেহে, আটসাট লেপ্টে রয়েছে শরীরের সঙ্গে। ফিজার হতভম্ব মুখের দিকে তাকিয়ে আবরাজের নিকট স্বাভাবিক ঠেকালো।
সে জুতো জোড়া হাতে নিয়ে সোফায় বসলো। মোজা জোড়া পিজার মুখের দিকে তাকিয়ে পরে নিল। এরপর সোফার লোফারগুলো পরে উঠে এসে পিজার পাশে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। লাল টকটকে শাড়ি, সাথে সাথে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন পুরুষ। পিজার মনে মনে আওড়ালো, মাশাল্লাহ। আবরাজ চকচকে একটা গড়ি বক্স থেকে বের করে গড়িটা হাতে দিল। পশরা হাতের পশমের আনাগোনায় ভরপুর, বেশ আকর্ষণীয় দেখতে লাগে। ফিজা তাকিয়ে দেখে নিল। আবরাজ আর চুলে জেল দিল না, শুধু সিরাম দিয়ে চুল পরিপাটি করে নিল। মুখও কিছু দিল, সবশেষে হাতে নিল পারফিউম। রেডি হয়ে বউয়ের কপালে চুমু খেলো নিজের অজান্তেই। এরপর হাতটা ধরে বেরিয়ে এলো রুম থেকে। নিচে আজ পিজা একবারও আসেনি, আসার প্রয়োজন পড়েনি। সকালের ব্রেকফাস্ট রুমে দিয়েছে সার্ভেন্ট। মূলত শাশুড়ি রুমে গিয়ে দেখা করেছেন, সেই জন্য আর নিচে আসার দরকার পড়েনি। আবরাজও সাথে ছিল আজ, তাই সুযোগও আর হয়নি। এখন নিজে এসে পিজা চমকে গেল। পুরো বাড়ির শেপে বদলে গিয়েছে। ডেকোরেশনে 2 দিন নাগাদ হচ্ছিল। পিজা ভাবেনি এভাবে এত সুন্দর করে আবরাজ সব কিছুর আয়োজন করবে। পিজার মা মহিতা বেগম নিজের মেয়ের সুখে সুখী। এখন ছোট মেয়েকে ভালো একটা ছেলে দেখে দ্রুত বিয়ে দিতে পারলে তিনি নিশ্চিন্ত হতে চান। ঘটকের সাথে শীঘ্রই কথা বলবেন। মেয়ে যে দেখতে মাশাআল্লাহ সুন্দরী ভালোই হয়েছে তা তো তিনি খেয়ালই করেনি। 2 মেয়েকে শাড়ি পরা অবস্থায় একসাথে দেখে একজন আরেকজনের কফি মনে হলো। পার্থক্যটা শুধু একজন সিমসাম গড়নের, আরেকজন একটু নাদুস নুদুস। দুজনকে চমৎকার লাগছে। মন ভরে দোয়া করলেন মেয়েদের সুখের জন্য। ফিজা মা, শাশুড়ি, শ্বশুর সবাই সাথে আগে কথা বলে গেল। আবরাজ এরপর তাকে নিয়ে আস্তে আস্তে সবার সাথে পরিচয় করে দিল। ফিজা খেয়াল করে দেখলো তেমন কেউ ওর দিকে চোখ তুলে তাকাচ্ছে না। অফিসের স্টাফ বা আবরাজের ফ্রেন্ড। ফিজার ভালোই লাগলো, তবে ভালো লাগা দূর করতে খুব বেশি সময় লাগলো না যখন তৃণা সহ জুনায়েদ কবিরকে দেখলো। ভদ্রতার খাতিরে কুশলাদি সারল মাত্র। তৃণাকে তেমন পাত্তা দিচ্ছে না আবরাজ, যেটা নজরে পড়ে পিজারও ভালো লাগে। আবরাজ মিষ্টিকে ডেকে পিজাকে নিয়ে যেতে বলল। পিজা নিজেরও অস্বস্তি হচ্ছিল, সুযোগ পেয়ে সেটা আর হাতছাড়া করে না। ভালোই লাগলো, আবরাজের বউয়ের প্রতি ক্যারিং হচ্ছে। পিজা মিষ্টির সাথে চলে যাচ্ছিল, তখন পিছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে, উপস সরি মিসেস আবরাজ খান, আপনার ইয়াররিং এটা। ফিজা পিছনে দেখলো জুনাইদার হাতে ওর কানের দুলটা। নিজের কানের বা পাশ চেক করতেই দেখলো বা কানে জিনিস নেই। ফিজা থতমত খেয়ে হাসার চেষ্টা করলো। জোর করার হাসার চেষ্টা করে বলে উঠল, জি ধন্যবাদ। ফিজা হাত বাড়িয়ে কানের জিনিসটা নিতে যাচ্ছিল, কিন্তু ওর আগে কেউ থাবা মেরে জুনাইয়ের হাত থেকে সেটা নিয়ে নিল। ফিজা দৃষ্টি ঘুরিয়ে পাশে তাকিয়ে আবরাজ খানকে দেখে। আবরাজ জিনিসটা নিয়ে পাশে ডাস্টবিনে ফেলে দিল। ফিজাকে বা হাতে ঠেস করে নিজের সাথে জড়িয়ে ধরল। জুনায়েদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমার বউ যাত্রার হাত থেকে কিছু নিতে অভ্যস্ত নয়, তুমি বরং তোমার গার্লফ্রেন্ডকে দেখো। ফিজা কিছু বুঝতে পারে না, দুলটা স্বর্ণের, এভাবে ডাস্টবিনে ফেলে দিল আবরাজ। সে বিস্ময় কিছু বলতে ভুলে গেল। আবরাজ বউকে নিয়ে হেলে দিল, অন্যদিকে চলে যায়। জুনায়েদ পিছনে দাঁড়িয়ে রইল দৃষ্টি স্থির রেখে। তৃণা তখন নিজের ফুফিমণির সাথে কথা বলছে। মেহেরিন পাশে দাঁড়িয়ে মেয়েটাকে ভালো করে দেখে। একটু বেশি মডার্ন, তবে চেহারা সুন্দর। তৃণা যখন আব্রাহামের সাথে একদম ফ্রেন্ডলি হেলে দুলে কথা বলতে লাগলো, তখনই মেহেরিন মুখ বেঞ্চি কাটল। বলল, ঢং দেখে বাঁচি না। কথাটা বলে আব্রাহামের দিকে নজর পড়তে দেখলো আব্রাহামও ওর দিকে তাকিয়ে আছে। মেহেরিন বেচারি থতমত খেয়ে মায়ের পিছনে গিয়ে দাঁড়ালো। সেই বিকেলের পর থেকে পিজা একটু নিস্তার পায়নি। মানুষজন চারদিকে গিজগিজ করছে। আবরাজ এত সময় পিজার সাথেই ছিল। এইমাত্র কিছু স্বনামধন্য ব্যক্তিকে বাহিরে বিদায় দিতে গিয়েছে। মানুষ কিছুটা কমেছে, রাত বাড়ছে। ট্রেনে আসার পর গেস্ট রুমে গিয়ে ঢুকেছে, মেয়েটা আর বেরিয়ে আসেনি। আবরাজ তার সাথে কোনো কথা বলেনি, যা একটু ওই আসার পরপরই কুশলাদি করেছি। এতে তৃণা নিশ্চয়ই কষ্ট পেয়েছে, পেলে পাক, তারই বা কি আসা যায় এতে। মেয়ে মানুষ কেন অন্যের জামাই নিয়ে টানাটানি করবে? নির্লজ্জের মতো ছেঁচড়ামি কেন করবে? মেয়ে তো মেয়েই, তাদের আত্মসম্মান থাকবে, সেটা কেন বিসর্জন দিতে যাবে মেয়ে? ফিজার মনে হচ্ছে তৃণা নিজের জেদের কাছে আত্মসম্মানটা পর্যন্ত ভুলে গিয়েছে। ফিজাকে ইলা বেগম সবার মাঝখান থেকে নিয়ে এলো। সিঁড়ি বেয়ে ছেলের বউকে উপরে উঠতে উঠতে বলল, অনেক হয়েছে পরিচয়, রুমে গিয়ে রেস্ট করবে, নিচে আসার দরকার নাই, আমি খাবার পাঠিয়ে দিব। শরীর গোলাচ্ছে মা, আমি আর কিছু খাবো না, আপনি আপনার ছেলেকে খেয়ে নিতে বলবেন। দুপুরেও আমার সাথে খেতে বসে পরে কে যেন এলো, তখন চলে গেল। আচ্ছা কাপড়গুলো ছেড়ে নিও,
আমি কাউকে পাঠাচ্ছি টক কিছু দিয়ে যেতে। ইলা বেগম অস্থির কণ্ঠে বলে উঠল। ফিজা আরশোকে তাকায় শাশুড়ির দিকে। গা গোলাচ্ছে তিনি অন্য কিছু ভেবে নিল নাকি? ফিজা তেমন কিছু পাত্তা দিল না। দরজার সামনে রেখে ফিজাকে ইলা বেগম চলে গেল। ফিজা রুমের দরজায় বেশ কয়েকবার নক করলো। দরজা বন্ধ। এরই মধ্যে মিষ্টি এলো, সাথে মেহেরিন। মিষ্টি বলল, ভাবি তুমি আমার রুমে চলো। ভাইয়ের রুমে যেতে এখন না করেছে। ফিজা ব্রু কুচকে তাকায়। সে অবুঝ নয়, আফরাজ নিশ্চয়ই আবার কিছু আকাম করছে। দীর্ঘশ্বাস ফেলে মিষ্টির সাথে সে চলে গেল। ফিজা মিষ্টি দুজনেই রুমে গেল। মেহেরিনও কি মনে করে ছাদে গেল। গায়ে তার সেই শাড়ি এখনও। ছাদে পোষাতে সিগারেটের তীব্র গন্ধে এসে নাসারন্ধে পৌঁছালো মেহেরিনের। প্রতিদিনের ন্যায় আজও মেহেরিনের উপস্থিতি আব্রাহাম টের পেল। কিছু সময় ইচ্ছামতো সিগারেট ফুঁকে তবেই ক্ষান্ত হলো পুরুষটা। মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে। আজ 6 মাসের অধিক সময় ধরে সেই আব্রাহাম নামক এই পুরুষটাকে দেখে এসেছে। একপাক্ষিক ভালোবাসার যন্ত্রণার এরকম উদাহরণেই পুরুষ। মেহেরিন তপ্ত শ্বাস ফেলল। তার বুকের যন্ত্রণা হয় ইদানিং এই পুরুষটার কথা ভেবে। আব্রাহাম মেহেরিনের ভাবনার মাঝে থমথমে কণ্ঠে বলে উঠল, শোনো মেয়ে, বিয়ে করবে আমায়? রানীর মতো করে রাখবো। ভালোবাসতে পারবো কিনা জানি না। মেহেরিন চমকে উঠল। নিস্তব্ধ অন্ধকার রাত। মেহেরিন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, ভালোবাসা ছাড়া রানী করে রাখবেন? রাখবো, একবার বিয়ে করেই দেখো না। আব্রাহাম মেহেরিনের দিকে ফিরে বলে উঠল। মেহেরিনের আজ যেন সাহস একটু বাড়ল বই কমল না। ফের জিজ্ঞেস করল, বিয়ে মানুষ দুবার করে? আব্রাহাম এদিক ওদিক তাকায়। হাতের সিগারেট ফেলেছে বহু আগে। 2 কদম এগিয়ে এলো। মেহেরিনের হাতটা আসমকাই টেনে ধরে অনামিকা আঙ্গুলে একটা রিং পরিয়ে দিল। মেহেরিন হতভম্ব হয়ে ফেল করে তাকিয়ে রইল পুরুষালী হাতের দিকে। তার হাত ধরে রেখেছে এখনো আব্রাহাম। ধরে রেখে বলল, বেশি পেব না, আমি সামলে নিব সব। গোমের ঘরে ফিজা অনুভব করলো গলায় উষ্ণ নিঃশ্বাস। তন্দ্রা হালকা হতে চোখ ফিটফিট করে তাকে আগে নজরে পড়ল আবরাজ খানকে। গোড়লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে সে। ফিজা আস্তে করে ডুব গিলে আশেপাশে তাকালো। ফুলের গন্ধ চারদিকে মৌ মৌ করছে। লাল গোলাপের সংমিশ্রণে আরও বিভিন্ন ফুলে ফুলে সজ্জিত কক্ষ। সে আশ্চর্য হয়, বলল, এসব কি আবরাজ, কখন করলেন? সারপ্রাইজ। কিন্তু আমি। কথা সম্পূর্ণ করার আগে আবরাজ মুখ গুজে বইয়ের গলায় পিস করে বলে, ডু ইউ নো, আমাদের ফার্স্ট নাইট স্পেশাল ছিল না? অসহ্য ছোঁয়ায় শিহরিত হলো ফিজা। মুখের খেয়েই হারিয়ে গিয়েছে যেন। ব্যক্তিগত পুরুষের স্পর্শে বারবার মাতাল হয় সে। এত অবহেলার পরেও সে সব বলে গেল। নিজের সাথে সে কি নিদারুণ নিষ্ঠুর অন্যায়টা না করছে। ভেবেই বুকে চাপ অনুভব করল। সুখের মুহূর্তেও বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তবে তা ক্ষণস্থায়ী মাত্র। অবহেলায় রাখা পুরুষটা প্রেমিক পুরুষ হচ্ছে ইদানিং। ফিজা মনে প্রাণে চাইলেও এখনের দীর্ঘশ্বাস যেমন বলিয়ে দিল, তেমন করে এত বছরের করা অবহেলাও ফুঁসিয়ে দিতে সক্ষম হয় যেন একটা সময়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে সুগন্ধি ফুল। লিখেছেন জান্নাত সুলতানা। এটা গল্পের 4র্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।